আবরার আর ফারহার চলে যাওয়ার দিকে কিছুক্ষণ একদৃষ্টিতে চেয়ে রইল ফারদিন। ল্যাম্পপোস্টের আলোয় চোখের কোণে জমে থাকা জল চিকচিক করে উঠছে। টলমলে অশ্রুকণা গড়িয়ে পড়ার আগেই তার টিস্যু দিয়ে মুছে নিল সে। ঠোঁটের কোণে একটা হাসির রেখা টেনে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে বাড়িতে ঢুকে গেট লাগিয়ে ঘরের দিকে হাঁটা ধরল। হয়তো সবকিছুই আগের মতো ঠিক। টলমলে অশ্রুকণা গড়িয়ে পড়ার আগেই তার টিস্যু দিয়ে মুছে নিল। ঠোঁটের কোণে একটা হাসির রেখা টেনে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে বাড়িতে ঢুকে গেট লাগিয়ে ঘরের দিকে হাঁটা ধরল। হয়তো সবকিছুই আগের মতো ঠিকঠাক হয়ে যাবে একটা সময়, কিন্তু এই পরিস্থিতিতে হার মেনে ভালোবাসার মানুষটিকে হারিয়ে ফেললে তার কখনো ফিরে পাওয়া যাবে না। হয়তো কিছুদিন কষ্টে থাকবে সবাই, কেউ ভালো থাকবে না, তবুও সারা জীবন কষ্ট পাওয়ার চেয়ে এই কিছু সময়টা সব সহ্য করে নেওয়াই ভালো। কারণ মায়া শব্দটা বড্ড জটিল একটা শব্দ। আবার এসব বিসর্জনগুলো আর সবটুকু ভালোবাসা সঠিক মানুষের প্রতি বিনিয়োগ না করলে তার উল্টোটাই হয়। কারণ ভালোবাসা মানুষকে ধোঁকা দেয় না, মানুষ মানুষকে ধোঁকা দেয়। আর জীবনে সঠিক মানুষকে বেছে না নিয়ে পরে ঠকে গেলে অনেকেই বলে ভালোবাসা বলতে কিচ্ছু হয় না, সবই বিশ্বাসঘাতকতা। এই ক্ষেত্রে দোষটা ভালোবাসার নয়, দোষটা হলো সঠিক মানুষ নির্বাচন করার মাঝে নিজের ব্যর্থতায়। গাড়ির ভাড়া মিটিয়ে ফারহাকে নিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করলো আবরার। বাড়ির সামনে দাঁড়িয়ে কয়েকবার কলিং বেল বাজলে কিছুক্ষণের মাঝে মা এসে দরজা খুলে দেয়। আবরার মায়ের দিকে চেয়ে বলে, ফারহাকে নিয়ে এসেছি মা, একেবারের জন্য। ফারহা নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে। আজ শুধু এক কাপড়ে আবরারের হাত ধরে চলে এসেছে এই বাড়িতে। আজ থেকে সারা জীবনের জন্য এই ফ্যামিলিটাই তার নিজের ফ্যামিলি। আবরার ইশারা করে বলল মাকে সালাম করতে। আবরারের ইশারায় ফারহা চুপচাপ তাই করলো। পাশে এসে দাঁড়ালো বাবা, বাবাকেও সালাম করে উঠে দাঁড়ায়। মা ফারহাকে কাছে টেনে নিয়ে কপালে চুমু দিয়ে বলল, আমার ছেলে কখনো ভুল সিদ্ধান্ত নেয়নি আর নিবেও না, ভেবেচিন্তেই সিদ্ধান্ত নেয় সে সবসময়। তাই তার এই সিদ্ধান্ততেও আমরা দ্বিমত পোষণ করছি না। আমাদের একটাই ছেলে, সে সুখী হলে আমরাও সুখী। এক আকাশ সমান সুখ নিয়ে এই বাড়িতে প্রবেশ করো আজ। দুঃখ সব পেছনে ফেলে আসা অতীত হয়ে যাবে। আশা করি আজ থেকে এই বাড়ির সবাইকে আপন করে নিবে, সবাইকে তোমার নিজের মানুষ বানিয়ে নিবে। তোমাদের দুজনের জন্যই রইল অফুরন্ত দোয়া ও ভালোবাসা। আবরার কিছুক্ষণ এক পলকে মায়ের দিকে তাকিয়ে থাকে। ইস, পৃথিবীর সব বাবা মা যদি তার মতো হতো তাহলে হয়তো সবার ভালোবাসায় পূর্ণতা পেত। আজকাল বেশিরভাগ বাবা মাই মেয়ের সুখ খুঁজে ছেলের অর্থ ও উপার্জনের মাঝে। এখন একটি অ্যাড চলবে, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। ওয়ানেক্স হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার, যা পিএসজি এবং সিরিয়া অ্যাপের অফিসিয়াল পার্টনার। খুব শীঘ্রই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হতে চলেছে এবং এটি সবচেয়ে বড় সুযোগ আপনার প্রিয় দলকে সমর্থন করার। এই অ্যাপে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজে অর্থ উপার্জন করতে পারবেন। সেই সাথে বিএমডব্লিউ গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরো অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে। এই অ্যাপটিতে আপনি ক্র্যাশ, ক্রিস্টাল, আন্ডার অ্যান্ড ওভার 21 ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন। আপনি বিকাশ, নগদ, ব্যাংক, ক্রিপ্টো, পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন। এখানে আপনি 24 ঘন্টা 7 দিন গ্রাহক সহায়তা পাবেন। তাই এখনই পিন কমেন্টের লিঙ্ক ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন অথবা গুগলে ওয়ানেক্স সার্চ করে রেজিস্ট্রেশন করুন। আর হ্যাঁ, রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড ওয়ানমারুফ ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে 20,000 টাকা পর্যন্ত জেতার সুযোগ পান। অফুরন্ত অর্থ সম্পদ দিয়ে সংসার সুখী করা যায় না, যদি সেখানে ভালোবাসার অভাব থাকে। আজ সারাদিন প্রচুর গরম পড়েছে। ছোটবেলায় মুরব্বীদের কাছে শুনতাম গ্রীষ্মের শেষ সময় হুটহাট বেশি গরম পড়া মানেই এরপর অঝরে বৃষ্টি নামা। গরমে সেই সাথে ভয় ও অস্থিরতায় ঘামে সারা শরীরে অস্বস্তিকর অবস্থা সৃষ্টি করছে ফারহার মাঝে। মা আইরিনের দিকে তাকিয়ে বলল, ফারহাকে তোর রুমে নিয়ে যা, আর ভালো দেখে ফারহাকে পারফেক্ট হবে এমন জামা বের করে দে, ফ্রেশ হয়ে পরে নিবে সে, আর কালকে গিয়ে আবরার ওর প্রয়োজনীয় সবকিছু নিয়ে আসবে। আইরিন একটু হেসে বলল, আচ্ছা সমস্যা নেই, আমার সব জামাই তাকে পারফেক্ট হবে। আবরার পাশ থেকে বলল, তোকে জামার কথা বলেছে, জামাইয়ের কথা বলেনি। আইরিন এবার হাস্যোজ্জ্বল মুখে আবরারের দিকে বিরক্তিকর দৃষ্টিতে তাকায়, মানে বিরক্তিও প্রকাশ করছে, হাসিও থামিয়ে রাখছে এমন। আরও কয়েকদিন কেটে গেল। ইদানিং আইরিনের দিন খুব ভালো কাটছে। প্রথমত ফারহা এখন তার সাথেই থাকে, আর দ্বিতীয়ত 2-1 দিনের মাঝেই মাহিন দেশে ফিরছে। তাই আইরিনের খুশির মাত্রাও আকাশ সমান। অনেক তো দূরে ছিল মাহিন, কাছে থাকলে তো সবসময় মায়া বাড়বে, আর মায়া থেকেই তো ভালোবাসার সৃষ্টি হয়। নিজের রুমে তো কখনোই কারোর প্রবেশ পছন্দ করতো না ভাইয়া, তাহলে কি ফারহাও সবসময় তোমার রুমের বাইরে থাকবে? বলেই খিলখিলিয়ে হেসে দিল আইরিন। পাশ থেকে মা বলল, কেন, ফারহা তোর সাথে থাকছে বলে কি তোর অসুবিধা হচ্ছে? আইরিন এবার সিরিয়াস লুক নিয়ে বলল, আমি মোটেও এমনটা মিন করিনি, আমি জাস্ট ভাইয়ার সাথে মজা করছিলাম। আর আমি চলে গেলে তো ফারহা আমার রুমে একাই থাকবে, আমার সমস্যা হবে কেন? আর ফারহা সবসময় আমার সাথে থাকলে তো আমি বেশি খুশি হব। পাশ থেকে আবরার বলল, আইরিন চলে গেলে তো ফারহা ওই রুমে একা ঘুমাতে ভয় পাবে, তাই না ফারহা?
এবার ফারহা মুখ খুলে বলল, আমি বাচ্চা মেয়ে না যে ভয় পাবো, আগেও আমি একাই থাকতাম, তাই প্রবলেম হবে না। আবরার কিছুটা ভেবে আবারও বলল, আরে ফারহা, লজ্জা পাওয়ার কিছু নেই। তুমি যে লজ্জায় কাউকে ভয়ের কথা বলছো না, এটা তো আমরা বুঝতে পেরেছি। ভূতের ভয় তো তুমি নিশ্চয়ই পাও, তাই না? ফারহা আবারও বলল, ভূতটুত বলতে কিছুই নেই, আমি ওসব বিশ্বাসও করি না, ভয়ও পাই না। আইরিন আবারও বলল, ঠিকই তো, ফারহা বড় মেয়ে, ছোট বাচ্চা না। আর মা শুনো, অনুষ্ঠান করে সবাইকে জানিয়ে সবকিছু কমপ্লিট করে তারপর ওদেরকে একসাথে থাকতে দিবে, এর আগে না। আবরার আর কিছুই বলতে পারছে না। রাগ এবং লজ্জায় মায়ের দিকে আর চোখে তাকিয়ে হাসতে হাসতে আইরিনকে বলে, দয়া করে তুমি একটু কম পণ্ডিতি করো বোন, না হলে পরে কিন্তু পিঠের উপর ধুমধাম ভূতের ধাবা পড়তে পারে। রাতে ঘুমাতে গেলে আইরিন বলে, কিছু আইডিয়া দে না প্লিজ। ফারহা পাশ থেকে বলল, কি আইডিয়া বল? মাহিনের কাছে কিভাবে যাব? তোর জামাই, তুই কি করবি না করবি এটা তোর ইচ্ছা। ভাবছি কালো রঙের শাড়ি পরে ওর সামনে দাঁড়াবো। ও সব কিছু কালো ব্যবহার করে, নিশ্চয়ই ওর ব্ল্যাক কালার পছন্দ হবে। এমন ভাব করছিস মনে হয় প্রথম ওর সাথে দেখা করতে যাবি। অনেকটা ওই রকমই। ওই রকম মানে? কাউকে বলিস না, হ্যাঁ? বিয়ের পর যে 10-12 দিন ওই বাড়িতে ছিলাম, ওই কয়দিন মাহিন আমার দিকে ফিরেও তাকায়নি ভালোভাবে। রাতেও অন্য কোথাও গিয়ে ঘুমাতো। এখনও ভালোবাসা তৈরি হয়নি দেখে আমার কাছেও আসেনি। ভাবতে পারিস কত ভালো মানুষ সে। মোট কথা হলো, আমাদের এখনও ঠিকভাবে কথাও হয়নি, তাই এত নার্ভাস লাগছে। ফারহা কিছুটা ভাবুক হয়ে বলল, মানে? আমার মাথায় তো কিছুই ঢুকছে না, একটু খুলে বলবি কাহিনীটা কি? পরে একদিন বলবো, এখন শুধু তাকে ইমপ্রেস করার কথা ভাবছি। বলেই শুয়ে পড়ল আইরিন। ফারহা কিছুক্ষণ চিন্তিত ভাব নিয়ে বসে থেকে আইরিনের দিকে তাকালো। কিছুই মাথায় ঢুকছে না তার। আইরিন চোখ বন্ধ করে বলে, তুই শুয়ে পড়লে লাইট অফ করে দিস। আইরিন যে খুব আনন্দে আছে তা আইরিনের আচরণ দেখেই বুঝতে পারছে ফারহা। তবে আইরিনের কথাবার্তাগুলো বলছে ভিন্ন কাহিনী। বেশিক্ষণ না ভেবে সেও ঘুমানোর প্রস্তুতি নিয়ে নিল। মাহিন আসবে আজই, বাসা থেকে সবাই গেল ওর বাসায়, সাথে ফারহাও। মাহিনের বাবা ও আবরার এয়ারপোর্ট থেকে রিসিভ করে নিয়ে আসলো। বাসায় প্রবেশ করার পর সবার সাথে কথা বলে ভেতরে প্রবেশ করলো। আইরিন সেই সকাল থেকে সাজুগুজু করেও সব যেন পানির জোয়ারে ভেসে গেল, কারণ এত কিছু করেও মাহিনকে ইমপ্রেস করতে পারল না। মাহিন তেমন একটা পাত্তা দিল না তাকে। এর মাঝেই একটু সন্দেহ ঢুকে গেল ফারহার মাঝে। তার কেন যেন মনে হচ্ছে আইরিন কিছু লুকিয়ে রেখেছে, কারণ আসার পর থেকে আইরিনকে তেমন একটা গুরুত্ব দিচ্ছে না মাহিন। আইরিনকে কিছু জিজ্ঞেস করলেও বিষয়টা ফানি ভেবে হেসে উড়িয়ে দিল সে। তার ধারণা আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। পরদিন আইরিনকে ওখানে রেখে বাসায় চলে আসে সবাই। সবার মনটা ভীষণ, কারণ আইরিনকে একেবারে দিয়ে এসেছে ওই বাড়িতে। এরপর এই বাড়িতে আসলেও আসবে মেহমান হিসেবে। যাই হোক, মেয়েটা সুখে থাকলেই সব কষ্ট মুছে যাবে। পার হয়ে গেল আরো কয়েকদিন। ইদানিং মাহিনের চলাফেরা কেমন সন্দেহজনক মনে হচ্ছে আইরিনের কাছে। দেখে মনে হচ্ছে কিছু একটা করার জন্য উত পেতে আছে, কিন্তু বিষয়টা কি তা বুঝতে পারছে না সে। সন্ধ্যায় কলিং বেল বাজতেই গিয়ে দরজা খোলে আইরিন। বাইরের দৃশ্য দেখে মুহূর্তেই বুকটা কেঁপে উঠল তার। সোজা হয়ে দাঁড়িয়ে থাকার জন্য পায়ের নিচে যেন মাটি খুঁজে পাচ্ছে না। নিজের চোখকেই বিশ্বাস করতে পারছে না যে মাহিন দ্বিতীয় বিয়ে করে বউ নিয়ে এসেছে বাসায়। আর আরেকটা অবাক করার বিষয় হলো, যেই মেয়েটাকে বিয়ে করেছে তার শরীরের গঠন দেখে মনে হচ্ছে কম করে হলেও 6 থেকে 7 মাসের প্রেগনেন্ট মেয়েটা। আর মাহিন মেয়েটাকে এক হাতে জড়িয়ে ধরে অন্য হাতে আইরিনকে সামনে থেকে সরিয়ে ঘরের ভেতরে প্রবেশ করলো। আইরিন যেন এখনো বিশ্বাস করতে পারছে না নিজের চোখকে। সব স্বপ্নের মতো মনে হচ্ছে আজ। আসসালামু আলাইকুম গাইস, গল্পের কিন্তু মোটামুটি একটা শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। আর হ্যাঁ, আপনারা অনেকেই আছেন যারা আমার গল্পগুলো প্রতিনিয়ত শুনেন কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি। তাই আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, যারাই আমার গল্পগুলো শুনেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।